স্বাস্থ্য অর্থ মন্ত্রণালয়ের টানাটানিতে দেশে করোনা পরীক্ষার কিট সংকট। পরিশোধ করা হয়নি ঠিকাদার প্রতিষ্ঠানের পাওনা, কিট আসছে ছোট ছোট লটে। সিগারেটে করোনা ঝুঁকি বেড়ে যায় 14 গুণ। মহামারী মোকাবেলায় ধূমপানে লাগাম টানার তাগিদ, কাজে আসবে মাদক নির্মূলেও। ওয়াসার কাজ করতে গিয়ে রাজধানীর শেওড়াপাড়ায় গ্যাস পাইপলাইন ফেটে আগুন, 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। তিতাসের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। ভুতুড়ে বিল নিয়ে বিপাকে বিদ্যুৎ বিভাগ, 30 জুনের মধ্যেই সমাধানের আশ্বাস। জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা। দেখছিলেন শিরোনাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অর্থের অভাবে আটকে আছে করোনা টেস্টের কিট আমদানি। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে 1.5 লক্ষ কিট সরবরাহ করেও এখনো 1 টাকাও পরিশোধ করেনি কেন্দ্রীয় ঔষধাগার সিএমএইচডি, তাই বন্ধ আমদানি। বিকল্প হিসেবে ছোট ছোট লটে কিট আমদানি করছে সিএমএইচডি। অধিদপ্তরের হিসেবে গত 3 মাসে কিট এসেছে 7 লাখেরও বেশি। বর্তমান মজুদ প্রায় 30,000। শনি রোববারে আসবে আরও একটি লট। মহাপরিচালক বলছেন চলতি মাসের শেষেই কাটবে জট। যদিও এ বিষয়ে চেষ্টা করেও অর্থ মন্ত্রণালয়ের কোনো বক্তব্য মেলেনি। কিটের সরবরাহ নেই, তাই বন্ধ করোনা টেস্টের বুথ। কোথাও আবার সম্ভব হচ্ছে না নির্দিষ্ট সংখ্যার বাইরে টেস্ট করা। দেশজুড়ে রোগী বাড়লেও সেই তালে বাড়ছে না টেস্টের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য মতে এ পর্যন্ত 7 লাখের বেশি কিট আনা হয়েছে। এর মধ্যে 5 লাখ বিভিন্ন ভেন্ডরের মাধ্যমে ক্রয় করেছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএইচডি। বাকি 2 লাখ এসেছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। অভিযোগ আছে কয়েক দফা একাধিক প্রতিষ্ঠান কিট সরবরাহ করলেও এখনো তাদের 1 টাকাও বিল পরিশোধ করতে পারেনি সিএমএইচডি। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে টাকা না পেয়ে তারা নতুন করে আর এলসি খুলছেন না, তাই বন্ধ রেখেছেন কিট আমদানি। সিএমএইচডি তো এখন এমন একটা অবস্থা, কোম্পানি বন্ধ করে দিয়ে সিএমএইচডি সাপ্লাই দিতে হবে। সিএমএইচডি তো কারোর কোনো বিলই দিচ্ছে না। বললো যে প্রসেসিং আছে, এই কথাই গত 1 মাস থেকে শুনছি। মন্ত্রী পরিষদ থেকে অ্যাপ্রুভ করে আনতে হবে। আমরা তো ফান্ড পাচ্ছি না এখন ইম্পোর্ট করার জন্য, কারণ আমরা অর্ডার নিতে যাচ্ছি না। সিএমএইচডি যদি না করে আমরা পুরোটা আইনি দিব কিভাবে? স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা মোকাবেলায় 900 কোটি টাকা বাজেট থাকলেও হাতে পেয়েছেন মাত্র 250 কোটি টাকা। বাজেটের অন্তর্বর্তীকালীন সময় হওয়ায় বাকি বরাদ্দ পেতে কিছুটা জটিলতা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে সমস্যা মিটবে বলে আশ্বাস ডিজির। এখন হচ্ছে না, কারণ সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো, কিভাবে এটা আনা হবে। তারপরে আমরা হলো একসাথে বড় পারচেজ, অনেক দিনের জন্য একসাথে পারচেজ করা হবে। অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য মেলেনি। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুর্নীতি দমন কমিশনের নির্দেশনার প্রায় 6.5 মাস পর দুর্নীতি ও প্রতারণার অভিযোগে 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির পরিচালক প্রশাসন এর নির্দেশ দেন। নথি বিশ্লেষণ করে দেখা যায় ওই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় 131 কোটি টাকা আত্মসাৎ করেছে। নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের জন্য কেনাকাটায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সুপারিশের প্রায় 200 দিন পর ঘুম ভাঙল স্বাস্থ্য অধিদপ্তরের। কালো তালিকাভুক্ত করা হলো অসাধু 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। যদিও 2019 সালের 12 ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো সুপারিশে স্বাস্থ্য অধিদপ্তরের জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়। তাতে প্রয়োজন ছাড়াই বাজার মূল্যের কয়েক গুণ বেশি দামে, এমনকি সরবরাহ না নিয়ে বিল পরিশোধের প্রমাণ মেলার কথা জানানো হয়। অনুসন্ধানে দেখা যায় স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠানে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে কতিপয় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজন না থাকার সত্ত্বেও প্রচলিত বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে এমএসআর, ভারী যন্ত্রপাতি, সেবা ইত্যাদি ক্রয় করে থাকে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মালামাল সরবরাহ না করেও বিল পরিশোধের ঘটনা ঘটে। এর ফলে বিপুল পরিমাণ সরকারি অর্থ ক্ষতি সাধন সহ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়। স্বাক্ষরিত মোহাম্মদ দিলওয়ার বক্ত, সচিব, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা।
সেই চিঠির সাথে 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে 131 কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা 9টি মামলার বিবরণও দেয়া হয়। তাতে দেখা যায় কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক স্টেনোগ্রাফার রুবিনা খানম তার রহমান ট্রেডার্স ইন্টারন্যাশনালের মাধ্যমে আত্মসাৎ করেছেন 43 কোটি টাকা। টাকা মারায় এরপরই অবস্থান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালের মালিক জাহিরউদ্দিন সরকারের। সাতক্ষীরার দুটি হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্রায় 30 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে। দুদকের সুপারিশের 178 দিন পর চলতি মাসের 6 তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালককে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন। দুর্নীতি দমন কমিশনের অভিমতের আলোকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণের বিষয়ে দুদকের সুপারিশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। হাসান মাহমুদ, উপসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 7 মাস সময় লাগলো কেন? স্বাস্থ্য অধিদপ্তরের কারা জড়িত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের সচিবকে ফোন ও মেসেজ দিয়েও কোনো সাড়া মেলেনি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মানসম্মত পিপি এবং মাস্ক ব্যবহার না করায় চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত 2 মাসে এখানে আক্রান্ত হয়েছেন 250-এরও বেশি চিকিৎসক। সবশেষ বুধবার একদিনে 2 জন সহ গত 1 মাসে 10 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই অবস্থায় চিকিৎসা ব্যবস্থা বিপর্যয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 25 মে জাফর হোসেন রুমির মৃত্যু দিয়ে চিকিৎসকদের মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে সেই তালিকায় বুধবার রাতে সবশেষ সংযোজন হয়েছেন শহীদুল আনোয়ার নামে এক চিকিৎসক। অবশ্য তার কয়েক ঘন্টা আগে মারা গেছেন ডাক্তার সামিরুল হক বাবু নামে আরও একজন চিকিৎসক। সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা আক্রান্ত 7220 জনের মধ্যে চিকিৎসক রয়েছেন 264 জন। হাসপাতালে যারা আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা, তারা খুব খারাপ স্ট্রেনের করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছেন, যার কারণে মৃত্যুর হার অনেক বেশি। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া 10 চিকিৎসকের মধ্যে 2 জন ছিলেন সরকারিভাবে দায়িত্বরত, আর বাকি 8 জন বিভিন্ন স্থানে প্রাইভেট চিকিৎসায় নিয়োজিত ছিলেন। এক্ষেত্রে সরকারিভাবে মানসম্মত পিপিই এবং মাস্ক সরবরাহ করা হচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। তবে বিভিন্ন সংস্থা থেকে উপহার পাওয়া সাধারণ মানের পিপিইর কারণে চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তার। পিপিই বা সুরক্ষা সামগ্রীগুলো পরিধান করতে হবে কিভাবে, আবার কিভাবে এগুলো খুলতে হবে, এইগুলো যথাযথভাবে মানতে হবে। বর্তমানে করোনা রোগীর তুলনায় বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি চিকিৎসকের মারাত্মক সংকট রয়েছে, যে কারণে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের টানা দায়িত্ব পালন করতে হচ্ছে। সে সাথে পিপিই পরিধান এবং খুলে রাখার পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। এতেও চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। সাধারণ চিকিৎসকরাও এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। যতগুলো বেডে রোগী থাকার কথা এর চেয়ে অনেক বেশি রোগী, সেই অনুযায়ী চিকিৎসকের পরিমাণ কম। এছাড়াও প্রপার ট্রেনিং দিতে হবে চিকিৎসকদের কিভাবে পিপিই পড়বে। চিকিৎসকরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে এবং তাদের যখন চোখের সামনে তাদের সহকর্মীরা মৃত্যুবরণ করেন, তখন তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয় এবং কিছুটা তারা আতঙ্কগ্রস্ত হচ্ছেন। বিএমএর তালিকা অনুযায়ী চট্টগ্রামে মোট চিকিৎসক রয়েছেন 4349 জন। উপজেলা পর্যায়ে 18 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা মহামারীর এই অদৃশ্য যুদ্ধে সম্মুখ সমরে লড়ে যাচ্ছেন চিকিৎসকরা, আবার আক্রান্তের দিক থেকেও তারা রয়েছেন এগিয়ে। তার বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকদের আক্রান্তের হার কমিয়ে আনতে হবে, আর না হলে বিপর্যয় নেমে আসবে চিকিৎসা ব্যবস্থায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে কোনোভাবেই কক্সবাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রেড জোন, লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার পরও সংক্রমণ বেড়েই চলেছে। তাই এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় কন্ট্রাক্ট ট্রেসিং করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ থেকে শুরু হবে এই কার্যক্রম। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের প্রথম রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয় কক্সবাজার পৌরসভাকে। এরপর গত বুধবার থেকে আগামী 11 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তারপরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা পরিস্থিতি। জেলার 8টি উপজেলায় মোট করোনা আক্রান্ত 2365 জন। তার মধ্যে শুধুমাত্র কক্সবাজার সদরে আক্রান্তের সংখ্যা 1085 জন। তাই এবার পৌর শহরে করোনা সংক্রমণ ঠেকাতে শুরু হচ্ছে কন্টাক্ট ট্রেসিং, যেখানে মাঠ পর্যায়ে কাজ করবেন 60 জন স্বেচ্ছাসেবক। গত 7 জুন থেকে 24 জুন পর্যন্ত যে কোনো রোগগুলো শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে যারা ছিল তাদের একটা তালিকা করে আমরা সিভিল সার্জন অফিসে জমা দিব। কন্টাক্ট ট্রেসিং এ আসা ব্যক্তি যারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন তাদের বাজার, খাবার ও ওষুধ সহ সকল কিছু ব্যবস্থা করা হবে বলে জানালেন স্বেচ্ছাসেবক দলের প্রধান। যে সমস্ত রোগীরা হোম কোয়ারেন্টাইনে থাকবে তাদের ঘরে বাজার, ঔষধ ইত্যাদি সরবরাহ করা এই স্বাস্থ্য স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানালেন, কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে পরীক্ষা বাড়ানো ও কোয়ারেন্টাইন নিশ্চিত করে করোনা সংক্রমণ ঠেকানো হবে। করোনা রোগীর সংস্পর্শে যারা এসেছে, আত্মীয়স্বজন বলেন, বন্ধু বান্ধব যারা আছেন, তাদেরকে আমরা ট্রেস করে তাদেরকে পরীক্ষা হতে আনবো এবং তাদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবো। কন্টাক্ট ট্রেসিং প্রথমে কক্সবাজার পৌর এলাকায় চালুর পর পরবর্তীতে কক্সবাজারের 8টি উপজেলাতেও করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আগুন লাগার 3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর শেওড়াপাড়ায় গ্যাস লাইনের আগুন। ভোর 4টার দিকে ওয়াসার পানির লাইনের সংস্কারের সময় গ্যাস লাইন ফেটে এ আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। তিতাস কর্তৃপক্ষ গ্যাস লাইন বন্ধ করতে বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। আগুনের লেলিহান শিখা শুক্রবার ভোররাত থেকে জ্বলতে শুরু করে আগুন। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করায় আগুন ছড়াতে পারেনি আশপাশের বাসাবাড়িতে। কিন্তু আগুন নিভাতে বিলম্ব হওয়ায় আতঙ্ক আর শঙ্কা ছিল বাসিন্দাদের মনে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোডে ওয়াসার সংস্কার কাজ চলছিল বহুদিন। আর এ কাজ করতে গিয়ে তিতাসের সংযোগ পাইপ ফেটে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসলেও আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে তাদের। ঘণ্টা দুয়েক পর তিতাস সঞ্চালন লাইন বন্ধ করলেও জমে থাকা গ্যাসের কারণে আগুন নেভাতে দেরি হয় বলে জানায় ফায়ার সার্ভিস। 4টা লাইন খুলে কাজ শুরু করে আগুনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি যাতে উপরের দিকে না বার হয়। এখন আগুনটা নির্বাপন শেষ করেছি, কিন্তু গ্যাস লাইন থেকে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। এটা টোটাল গ্যাস লাইনের যে গ্যাসের শাটডাউন দিয়েছে, এটা শেষ পর্যন্ত গ্যাস না আসা পর্যন্ত এটা থাকবে। ফায়ার সার্ভিসের সঙ্গে অগ্নি নির্বাপনে যুক্ত হওয়া এলাকাবাসী জানান, এর আগে এ লাইনে বেশ কয়েকবার আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি তিতাসকে জানালেও তারা ব্যবস্থা নেননি। আমরা সবাই প্রথম আইসায় বলছি আপনারা গ্যাসের ফোন দেন, কিন্তু গ্যাস ওয়ালা আইসে আমার মনে হয় গ্যাস নিয়ন্ত্রণে আনতে পারে না। গ্যাস এখনো নিবাই নাই। গ্যাস যদি নিবাইতে তাহলে অবশ্যই গ্যাস এখনো উঠতো না। আরো কয়েকবারে লিক হয়েছে, এখনো লিকের কারণে পুরো শেওড়াপাড়া দেখা আজকে জ্বলে যেত। সকালে মনে করেন বেকু দিয়ে কাজ করছে, কাজ করার পরে মনে করেন আজকে গ্যাস লাইনের আগুন লাগতে পারছে। ফজর নামাজ পরে এসে দেখে আগুন দাদা করে আগুন পড়তেছে। এর আগে 4বার লিক হয়েছিল, কেউ কোনো কেন নেয়। আগুন লাগার পুরো সময় তিতাস কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনার এ দুঃসময়ে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের বোঝা এখন বড় দুশ্চিন্তা সাধারণ গ্রাহকের কাছে। কোনো ক্ষেত্রে বাড়তি 10 গুণ টাকা গ্রাহকের কাঁধে চাপিয়ে দেওয়ার বিলও তৈরি হয়েছে। বিতরণ সংস্থাগুলোর দাবি 30 জুনের মধ্যেই নিষ্পত্তি করা হবে বিল সংক্রান্ত এসব জটিলতা। এদিকে অনিয়ম তদারকিতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। ব্যবস্থা নেওয়া হবে বিল তৈরিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও। দেবাশিস রায় রিপোর্ট। করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রায় 2.5 মাসের সাধারণ ছুটিতে কার্যত স্তব্ধ ছিল পুরো দেশ। সবকিছুর মতো এ সময় বন্ধ হয়ে যায় বাড়ি বাড়ি গিয়ে মিটার থেকে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরির কাজও। সংকটের এই সময়ে 3 মাস পর্যন্ত গ্রাহকের বিলম্ব বিল পরিশোধের মাশুলেও ছাড় দিয়েছে সরকার। কিন্তু গ্রাহককে সুবিধা দিতে গিয়ে বিল তৈরির অনিয়মে এখন বড় ফাঁদে পড়েছেন গ্রাহকরাই। লকডাউনের ভিতরে আমি কখনোই আমার রিচার্জ বন্ধ রাখিনি, তাহলে আমাকে অতিরিক্ত এই যে 2500 টাকা আমাকে দিতে হলো, এটা কেন? সর্বোচ্চ 12,000 টাকা আসছে, সেখানে যদি 1 মাসে 24,000 টাকা বিল কিভাবে পসিবল?
মহামারীর এই দুঃসময়ে বিল সমন্বয়ের নামে প্রিপেইড ও পোস্টপেইড শ্রেণীর ভুক্তভোগীদের দুশ্চিন্তা, প্রিন্সিপাল বিল নামের এই টাকা কি তবে গ্রাহকের ঘাড়েই বর্তাবে? গ্রাহককে এই সেবাটা আমরা প্রপারলি দিতে পারি না। ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ সংস্থার দাবি, মাত্র 1 থেকে 2% গ্রাহকের বিলে অভিযোগ উঠেছে। তারা বলছেন, গরমে ব্যবহার বাড়ার পাশাপাশি মার্চ মাস থেকে বিদ্যুতের দাম বাড়ায় এই জটিলতা তৈরি হয়েছে। এই লকডাউনের কারণে অধিকাংশ গ্রাহকই তাদের বাসায় ছিল, যার জন্য স্বাভাবিকের তুলনায় তার আপনার বিল বেশি হয়েছে। অনেকের কিন্তু হঠাৎ করে এই 3 মাসের বিলটা বড় হয়ে দেখা যাচ্ছে। প্রিন্সিপালের ব্যাপারটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, বা আমাদেরকে অন্যরকম ভাবার কোনো কারণ নেই। বাড়তি বিলের এই বিড়ম্বনা তদারকিতে এরই মধ্যে অতিরিক্ত সচিবকে প্রধান করে টাস্কফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কোম্পানিগুলোর দাবি, বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গ্রাহককে কোনো অবস্থাতেই তার ব্যবহারের বেশি বিল আমাদেরকে পরিশোধ করতে হবে না, শতকরা 100% নিশ্চয়তা দিচ্ছি। যে জড়িত যদি কোনো কিছু থাকে, অবশ্যই সেটা তার পানিশমেন্ট হবে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। বিল সংক্রান্ত জটিলতা নিরসনে রোববার থেকে অনলাইনে অভিযোগ নিষ্পত্তি শুরু করবে ডিপিডিসি। এছাড়া ডেস্কো গ্রাহকরা ফোন করেও সেবা পাবেন এই ভুতুড়ে বিলের কবল থেকে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে গিয়ে আমরা একটা গণশুনানির মতো করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তথ্য বলছে, মাদকাসক্তের প্রায় শতভাগই ধূমপাই। তাই মাদক নেশা ঠেকাতে আগে লাগাম টানতে হবে ধূমপানে। বিশেষজ্ঞরা বলছেন, সিগারেট করোনার ঝুঁকি বাড়িয়ে দেয় 14 গুণ। তাই সিগারেট থেকে মুখ ফেরাতে পারলে এই করোনাকালে তা হতে পারে মহামারী মোকাবেলার একটি ঢাল। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে রিপোর্ট রাশেদ বাপ্পির, ছবি তুলেছেন খলিলুর রহমান। সময়টা এখন করোনাকাল, সবাই একটু বাড়তি সতর্ক, বাড়তি সচেতন। তবে এ কেমন সতর্কতা? সংক্রমণের এই কালেও চলছে একাধিক ব্যক্তির একই সিগারেট ভাগ করে খাওয়া। অবশ্য এক্ষেত্রে কমতি নেই অজুহাতেরও। আপনি সিগারেট খেলেন, এই একই সিগারেট দিলেন আপনার বন্ধুকে, এটা কি ঠিক হলো? না, এটা ওই যে নিচে পাশাটা স্যানিটাইজারটা পরিষ্কার করে দিয়ে দিলাম, আবার একটু হিট দিয়ে দিল, হয়ে গেল। জীবাণুনাশক হয়তো মুক্তি দিবে বাইরের জীবাণু থেকে, কিন্তু ফুসফুসের চিরশত্রু নিকোটিন নেই ভাবনাতেই। না খেতে পারলে তো ভালো, এটুকু বোঝেন। এখন আগে খেতাম হলো 10টা 12টা, এখন খাই 3টা। এইটুকুই কমাই দিচ্ছি, তার কত কমাবো বলেন? একবার কমাই দিলে কি হয়? যেটা এখন রাজস্ব পায় সরকার, সবচেয়ে বেশি রাজস্ব, ওটা যদি কম হয় তো সরকার রাজস্ব পাবে কোথা থেকে বলেন? প্রতিদিনই চিকিৎসকদের নানা অনুরোধ, নানা পরামর্শ, তবুও ধূমপানের বদ অভ্যাসের কাছে যেন হার মেনেছে স্বাস্থ্যবিধি। কি বয়োজ্যেষ্ঠ বা কৈশোর, সবাই বন্দী তামাক পোড়া ধূম্রজালে। এরকম করে একটা নেশা, মনে করেন একটা সিগারেট খাই, এক গ্লাস পানি খাই, এক কাপ চা খাই। সিগারেট খেলে কি কি সমস্যা আপনি জানেন? হ্যাঁ, কি হয়? ফুসফুসের সমস্যা হয়, তারপরে আমার করোনার সমস্যা হয়। আমি তো সিগারেট খাই না, আমার পাশে যারা রাস্তাতে হাইটা যায় সিগারেট খায়, আমার তো ক্ষতি হয়। গবেষণায় দেখা গেছে, মাদকাসক্তের শতকরা 98% ধূমপায়ী এবং এদের 60% বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাই মাদক শুধু ব্যক্তির ক্ষতিই করছে না, সমাজে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ। অন্যদিকে বৈশ্বিক মহামারী করোনার ঝুঁকিও অন্তত 14 গুণ বাড়িয়ে তোলে ধূমপান। তাদের হাতটা, আঙ্গুলটা মুখের কাছে ঠুটে যাচ্ছে, অর্থাৎ তার হাতে যদি ভাইরাসটি থাকে তাহলে কিন্তু খুব সহজে মুখের ভিতরে ভাইরাসটি ঢুকে যেতে পারে। আরেকটি হচ্ছে যে মাদকাসক্তরা যারা গাঁজা, ফেনসিডিল বা ইয়াবা সেবন করে বা সিগারেট খায়, সীসা ক্লাবে যায়, তারা কিন্তু তাদের ফুসফুসটা কিন্তু অলরেডি সংক্রমিত এবং তাদের মৃত্যু সংখ্যা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি। লাংসের ক্ষতি করতে করতে এক সময় বাতাস গ্রহণ করতে পারে না, অক্সিজেন ভিতরে ঢোকে না, শ্বাসনালীগুলো পুরু হয়ে যায়, বাতাস ঢোকার রাস্তা থাকে না। মাদক সেবীরা বছরে 7 কোটি টাকার উপরে মাদক সেবন করে। মাদক নির্মূলে শুধু সরবরাহকারী নয়, নির্মূল করতে হবে গডফাদারদেরও। গবেষণা বলছে, দেশের 75 লাখ মাদক ব্যবহারকারীর মধ্যে 65% বয়সী 15 বছরের নিচে, যাদের অধিকাংশই নেশায় হাতেখড়ি ধূমপানের মাধ্যমে। তাই তো মাদকের ভয়াবহতা রুখতে বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর প্রতি দিতে হবে বাড়তি মনোযোগ, যাতে অঙ্কুরেই বিনষ্ট হয় এই বিষ বাষ্পের বীজ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিভিন্ন অ্যাকাউন্টে জমা আছে 5,400 কোটি টাকার উপরে। তবে তা গত বছরের চেয়ে কম। অর্থনীতিবিদরা বলছেন, এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। অন্যান্য দেশে কি পরিমাণ অর্থ পাচার হচ্ছে সেদিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। আর ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন, পাচারের টাকা ফেরত আনা গেলে করোনার এ দুর্দিনে অর্থনীতির জন্য কাজে লাগবে।
অর্থ পাচারকারীদের কাছে একরকম স্বর্গ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক, কারণ তারা আমানতকারীদের তথ্য বেশ গোপনীয়তার সাথে রক্ষা করে। যদিও বেশ কয়েক বছর ধরেই দেশভিত্তিক জমা অর্থের পরিমাণ তুলে ধরছে সুইস ন্যাশনাল ব্যাংক। তাদের প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ 60 কোটি 30 লাখ সুইস ফ্রাঙ্ক, যা স্থানীয় মুদ্রায় 5,427 কোটি টাকা। তবে গত বছর 2018 সালের নির্বাচনী বছরের তুলনায় 1 কোটি 47 লাখ ফ্রাঙ্ক বা 132 কোটি টাকা কমেছে। 2018-তে বাংলাদেশিদের মোট আমানতের স্থিতি ছিল 61 কোটি 77 লাখ ফ্রাঙ্ক। ব্যাংকের দিকে আগামীতে তাকিয়ে খুব একটা লাভ হবে না, কারণ সুইস ব্যাংক ট্রান্সপারেন্ট সিস্টেম ছিল। আগের যে গোপনীয়তা ছিল সেটা আর এখন প্রযোজ্য হয়। কাজেই যারা টাকা সরাতে চায় তারা সুইস ব্যাংকে টাকাটা সেইভাবে আর রাখে না। কাজে টাকা সুস্থ হলে আমাদেরকে অন্য জায়গায় সুস্থ হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতীয়দের আমানতের পরিমাণ প্রায় 90 কোটি ফ্রাঙ্ক, পাকিস্তানের 61 কোটি ফ্রাঙ্ক। সেই হিসেবে বাংলাদেশিদের পাচার হওয়া অর্থের পরিমাণ কম নয়। এ অর্থ ফেরাতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক সুফল পাওয়া যাবে বলে মনে করেন এ ব্যবসায়ী নেতা। যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে এই টাকাটা দেশের টাকা দেশে নিয়ে আসবেন এবং দেশে যাতে আমাদের ইনভেস্টমেন্ট হয়। এই সময়ে এই মহামারীর মধ্যে আমাদের দেশেরও অনেক উপকারে আসবে। সুইস ব্যাংকে আমানতের হিসেবে 2019 সালেও বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্য। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বাস্থ্য অর্থ মন্ত্রণালয়ের টানাটানিতে দেশে করোনা পরীক্ষার কিট সংকট। পরিশোধ করা হয়নি ঠিকাদার প্রতিষ্ঠানের পাওনা। কিট আসছে ছোট ছোট লটে। সিগারেটে করোনা ঝুঁকি বেড়ে যায় 14 গুণ। মহামারী মোকাবেলায় ধূমপানে লাগাম টানার তাগিদ, কাজে আসবে মাদক নির্মূলেও। ওয়াসার কাজ করতে গিয়ে রাজধানীর শেওড়াপাড়ায় গ্যাস পাইপলাইন ফেটে আগুন, 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। তিতাসের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। ভুতুড়ে বিল নিয়ে বিপাকে বিদ্যুৎ বিভাগ, 30 জুনের মধ্যেই সমাধানের আশ্বাস। জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।